কেবলমাত্র গেস করে, অনুমান করে, তুক্কা লাগিয়ে ১০ থেকে ১৫টা কোশ্চেন ইউজিসি নেটের ইংলিশ লিটারেচারে অবশ্যই ঠিক করে আসা সম্ভব। এবং আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে এই অনুমান করে বা গেস করে আমরা কি করে ১০ থেকে ১৫টা কোশ্চেন সহজেই ঠিক করতে পারি। অনেক ছাত্রছাত্রী আছে যাদের ১০ নাম্বার, ১৫ ১০ নাম্বার, ২০ নাম্বার ইত্যাদি নাম্বারের জন্যে কখনো, কখনো নেটটা একেবারে কাছে এসেও, তীরে এসেও তরি ডুবে যায়। তো এই গেসিং মানে পদ্ধতি অবলম্বন করলে তাদের কিছুটা নাম্বার অবশ্যই বাড়বে। তবে হ্যাঁ, কেবলমাত্র গেস করেই ইউজিসি নেট পরীক্ষা পাস করা যায় না। ইউজিসি নেট পাস করতে গেলেই আমাদের সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে থরো প্রিপারেশন, সম্পূর্ণ পড়াশুনো। পড়াশুনো না করলে ঠিকঠাক করে না প্রিপারেশন নিয়ে গেলে কখনোই ইউজিসি নেট কেন কোনো পরীক্ষায় পাস করা সম্ভব নয়। এরপর আরেকটা জিনিস যেটা দরকার, অন্তত দুবার রিভিশন। যত বেশি রিভিশন করা যাবে তত তার বিষয়ে মনেটা বেশি থাকবে। ৩ নম্বর পিওয়াইকিউ এবং মক টেস্ট দিতেই হবে, তাতে করে প্রিপারেশন কোন জায়গায় আছে এটা ভালোভাবে জানা যাবে। ৪ নম্বর পেপার ওয়ানকে কখনোই অবহেলা করা যাবে না। সেকেন্ড পেপারকে যে পুশ করে সেটা হচ্ছে ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে স্ট্রং থাকলে সেকেন্ড পেপারের উপরে নির্ভর করেও পাস করা সম্ভব। ৫ নম্বর হচ্ছে সিস্টেমেটিক টাইম ম্যানেজমেন্ট। কি করে একটা সিস্টেমেটিক ওয়েতে পরীক্ষায় ৩ ঘন্টা ব্যবহার করতে হবে সেটাও ভালো করে আগে থেকে রপ্ত করে যাওয়া উচিত। ১ ঘন্টার বেশি ফার্স্ট পেপারে সময় দেওয়া উচিত নয় এবং ২ ঘন্টা সেকেন্ড পেপারের জন্যে সময় বরাদ্দ করতে হবে। এরপরে আসি কি কি পদ্ধতিতে আমরা এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারি, এই পরীক্ষায় গেস করতে পারি, অনুমানের মাধ্যমে অ্যান্সারগুলো করতে পারি। প্রথম যখন ম্যাচিং যখন প্রশ্নগুলো আসে, ম্যাচিং প্রশ্ন আসে, তখন এই যে তালিকা থাকে, এই যে নিচে তালিকা আছে, এই তালিকার সব প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজনীয়তা হয় না। সাধারণত যেকোনো একজন অথারের একজন ওয়ার্কস বা টেক্সট আমরা যদি সঠিকভাবে জানি, তাহলে আমাদের আনসারটাকে সঠিক করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার অ্যামনেশিয়ায় দ্য ইন্ডিয়ানাইজেশন অফ ইংলিশ, মার্কস অফ কনকোয়েস্ট, কলোনিয়াল ট্রানজ্যাকশন, এই সমস্ত টেক্সটগুলি এখানের এই ৪ জন অথার লিখেছেন। এবার এদের মধ্যে কে কোনটা লিখেছে? আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালোভাবে ফলো করি তাহলে দেখতে পাবো যে বিবি কচরুর যে অথার এবং রীতা কোঠারি, এরা এই যে ইন্ডিয়ানাইজেশনস অফ ইংলিশ এই বিষয়ে তারা একটু বেশি এই সব বিষয় নিয়ে কাজ করেছেন। তো আমরা আগে যদি বিয়ের সঙ্গে ৪ যোগ করি, মানে ৪ এর ম্যাচ করাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে বিয়ের সঙ্গে ৪ অপশনটি আছে এবং অন্য কোথাও বিয়ের সঙ্গে ৪ নেই। তাহলে কেবলমাত্র এই একটি দিয়েই আমরা এই প্রশ্নের উত্তরটা সঠিক করতে পারবো। কিন্তু বেশিরভাগই প্রশ্নতে বিয়ের সঙ্গে ৪ আরও অনেকগুলো অপশানে থাকে। তখন এই প্রশ্নের উত্তরটা করা আরও একটু কঠিন হয়ে যায়। তখন আমাদেরকে বাকি যে ৩ জন অথার আছে তাদের কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। ২ নম্বর পদ্ধতি হচ্ছে এরা বা পিরিয়ডের অ্যাঙ্করের ক্রনোলজি অফ কালক্রমিক প্রশ্নের জন্যে। এবারে ক্রনোলজি কিভাবে? এই সমস্ত জিনিসের জানার জন্যে আমাদেরকে প্রথমে টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এজ ডিভিশনটা আমাদের একটু জানলে সুবিধে। তো এই টোটাল এজটাকে জানার জন্যে আমাদের একটা অ্যাক্রোনিমে আমরা সাজিয়ে নিতে পারি। যেমন ওমা শক্তি এই জন্যে কাপ নিয়ে রাস্তায় আসার সময় রোজ ভাবতো প্রতীক আজকের মধ্যে এই গল্পটা পড়বে। তাহলে এখানে ও মানে ওল্ড ইংলিশ, মা মানে মিডল ইংলিশ, শক্তি হচ্ছে শেক্সপিয়ার, এজ অফ শেক্সপিয়ার, এই হচ্ছে এজ অফ এলিজাবেথেন, জন্যে হচ্ছে জ্যাকোবিয়ান এজ, সিএ হচ্ছে ক্যারোলাইন এজ, পি হচ্ছে পিউরিটান এজ,
এন হচ্ছে নিওক্লাসিক্যাল, আর হচ্ছে রেস্টোরেশন। এইভাবেই অনেক পুরো এজটাকে আমরা কভার করতে পারবো। তো এই একটা লাইনের মাধ্যমেই আমরা গোটা এজটা কার পরে কি আছে এটা আমরা জানতে পারবো। এবারে আমরা কোশ্চেনে আসি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। এই ওয়ার্কসগুলোকে আমরা কি করব, পর পর আমাদেরকে সাজাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাডাইস লস্ট, রেপ অফ দ্য লক, মিল্টন এবং পোপের লেখা। আর এখানে প্রিলিউড আর ওয়েস্টল্যান্ড এই দুটো আছে। এবং আমরা জানি যে এগুলো প্রথমের দিকে লেখা হয়েছে, এগুলো শেষের দিকে। তাহলে আমরা জানি যে ওয়েস্টল্যান্ড টিএস এলিয়ট লিখেছেন, এবং এই ওয়েস্টল্যান্ড টিএস এলিয়ট লিখেছেন যেহেতু, তাহলে শেষের দিকে থাকবে টিএস এলিয়ট মডার্ন যুগে যেহেতু। তাহলে আমরা ডিটাকে লাস্টের দিকে ধরলাম। তাহলে ডি দেখুন, সব অপশানেই ডি লাস্টে আছে। এবারে তার আগে দ্য প্রিলিউড। প্রিলিউড, এই প্রিলিউডটা তার আগে, তার মানে সি অপশান বসছে এখানে। দুটোতে সি আছে, তার মানে 3 আর 4 এমনিতেই এলিমিনেট হয়ে গেল, রইল 1 এবং 2। তাহলে এবারে হচ্ছে প্রথম প্রশ্ন যে প্যারাডাইস লস্ট আগে লেখা হয়েছিল না রেপ অফ দ্য লক আগে লেখা হয়েছিল। আমাদের জানি যে প্যারাডাইস লস্ট লিখেছিলেন মিল্টন, আর রেপ অফ দ্য লক লিখেছিলেন আলেকজান্ডার পোপ। মিল্টন পোপের আগে, সেই জন্যে এখানে অপশন 2 এটাই ঠিক হবে, আগে প্যারাডাইস লস্ট তারপরে রেপ অফ দ্য লক। এরপরে আসি এলিমিনেশন অফ এক্সট্রিম স্টেটমেন্ট। এই এক্সট্রিম স্টেটমেন্ট যদি থাকে তাহলে অ্যাসারশনস এবং রিজনাল স্টেটমেন্ট বেসড প্রশ্নতে, তাহলে আমরা সেই সমস্ত অপশানগুলোকে ভুল বা সেই সমস্ত অপশানগুলোকে মিথ্যে বলে বা বাদ দিতে পারি। এবার এই স্টেটমেন্টগুলো কি কি, যেমন অলওয়েজ, নেভার, অনলি, কমপ্লিটলি, এভরি ইত্যাদি। এই এক্সট্রিম চরম ভাবাপন্ন শব্দ যে বাক্য থাকবে সেই বাক্যটি সাধারণত ফলস হওয়ার সম্ভাবনা 90% বেশি হয়। এবারে সাহিত্যে কখনো একপেশে বা চরম সত্যে আবদ্ধ থাকে না। কিরকম, যেমন আমরা দেখলাম যে স্টেটমেন্টে নিউ ক্রিটিসিজম কমপ্লিটলি রিজেক্টস দ্য হিস্ট্রিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল কনটেক্সট অফ লিটারেরি টেক্সট, একটা স্টেটমেন্ট। যে কি করেছে, সম্পূর্ণভাবে ঐতিহাসিক এবং বায়োগ্রাফিক্যাল জীবনী সংক্রান্ত পটভূমিকাগুলোকে সাহিত্য থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেয়। স্টেটমেন্ট 2 কি, স্ট্রাকচারালিজম রিলাইজ অনলি, কেবলমাত্র দ্য অথার্স পার্সোনাল সাইকোলজি টু ডিটারমাইন মিনিং, ব্যক্তিগত চিন্তাভাবনার উপরে নির্ভর করে স্ট্রাকচারালিজম গঠিত। এখন আমরা এই দুটো স্টেটমেন্ট দেখলাম। এই দুটো স্টেটমেন্টের মধ্যে দেখো, প্রথমে বোথ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 আর ট্রু, তা নয়, অনলি আছে, এটা বাদ যাবে। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস, দুটোই মিথ্যে। স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। 1 সত্য আর হচ্ছে 2 মিথ্যে। স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। এখন আমরা যদি এখানে নিউ ক্রিটিসিজমটা দেখি, এখানে হচ্ছে এখানে কমপ্লিটলি শব্দটা দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও স্টেটমেন্ট 1টা হচ্ছে রাইট, ঠিক, এবং স্টেটমেন্ট 2টা হচ্ছে ভুল। তাহলে এখানে আমাদের স্টেটমেন্ট 3 যে স্টেটমেন্ট 1 ইজ ট্রু এই কথাটা সত্য, স্টেটমেন্ট 2 ইজ ফলস, এটা হচ্ছে অপশন। তো এখানে প্রশ্ন আসতেই পারে, যেখানে তো কমপ্লিটলি লেখা আছে, তাহলে কমপ্লিটলি এখানে লেখা থাকা সত্ত্বেও কেন এই স্টেটমেন্টটা ঠিক হলো? ওই যে বললাম 90% সম্ভাবনা, 10% মধ্যে সম্ভাবনা মধ্যে পড়েনি আর কি, পড়ে গেছে আর কি এটা। এবার দেখুন স্ট্রাকচারালিজম কি করে। এখানে স্ট্রাকচারালিজম অনলি রিলাইজ অথার্স পার্সোনাল সাইকোলজি টু ডিটারমাইন মিনিং, এইটার জায়গায় স্ট্রাকচারালিজম ভাষার গঠন ও সায়েন্স সিস্টেমের উপরে জোর দেয়। এরপরে 4 নম্বর পদ্ধতি কি, বিজাতীয় পদ বাদ দেওয়া। কিরকম, যখন 4টি বিকল্প দেওয়া থাকে তার মধ্যে 3টির ধরন এক এবং একটি সম্পূর্ণ ভিন্ন, 3টে একই ধরনের এবং একটা একটু আলাদা, তখন সেই ভিন্ন বিকল্পটিকে বাদ দিয়ে বা চিহ্নিত করে সঠিক উত্তর অনুমান করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডিলস উইথ ক্যাম্পাস নোভেল অর একাডেমিক স্যাটার। এখন ক্যাম্পাস নোভেল কি
অ্যাকাডেমিক স্যাটায়ার কি এটা আমরা জানি না, ধরা যাক। এবার আমরা অপশানে আসবো। অপশানে গিয়ে দেখলাম যে লাকি জিম, চেঞ্জিং প্লেসেস, দ্য হিস্ট্রি অফ ম্যান, এগুলো আমরা ঠিক জানি না, কিন্তু ওয়েটিং ফর গোডোট আমরা মাস্টার্সে গ্র্যাজুয়েশনে প্রায় সবাই পড়েছি। তো এটাকে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাবসার্ড লিটারেচার। এবার অ্যাবসার্ড ড্রামা, এবং এই অ্যাবসার্ড ড্রামাকেই তাহলে আমরা সিলেক্ট করলাম। তাহলে বাকি তিনটে হলো ক্যাম্পাস নোভেল, আর ডিটা হলো অ্যাবসার্ড ড্রামা। এরপরে আসি 5 নম্বর। 5 নম্বরের কি, যে আমরা মাল্টিপল চয়েস অপশন কম্বিনেশন এবিসি বিসিডি টাইপ, এগুলো কি, যে আমাদের সবসময় লক্ষ্য করতে হবে যে একটা অপশন নিশ্চিতভাবে ভুল বা সত্য বলে শনাক্ত হতে পারে। এবার এখানে আমরা কিভাবে দেখব, কোনো একটা অপশন ঠিকও হতে পারে, একটা অপশন সত্যও হতে পারে অথবা ভুলও হতে পারে। এইটাকে ধরে নিয়ে বাকি অপশনগুলোকে চেক করে দেখতে হবে। যেমন এখানে হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য অ্যাংরি ইয়ং ম্যান মুভমেন্ট, অ্যাংরি ইয়ং ম্যান মুভমেন্টের মধ্যে কারা আছে? তো আমরা জানি না জন অসবর্ন, কিংসলে অ্যামিশ, জনস ব্রেইন, টিএস এলিয়ট, অ্যালান সেলোটি, এই এরা কে, কি বৃত্তান্ত, এগুলো আমরা জানি না, কিন্তু আমরা টিএস এলিয়টের নাম প্রায় শুনেছি, এবং এই টিএস এলিয়ট মডার্ন যুগের লেখক। তাহলে আমরা একে বাদ দিলাম। তাহলে আমরা অপশানে দেখব যে এর মধ্যে কে কোন জায়গায় ডি আছে। তাহলে ডি অপশান এতে আছে, 2 আছে এবং 4 আছে। তাহলে 3 নম্বর হওয়ার সম্ভাবনাটা সম্পূর্ণ বেশি। এবার কখনো কখনো এরকমও হতে পারে যে অপশান 2-এও ডি এর অপশানটা দেয়নি, এটা বাদ দিয়ে দিয়েছে। তখন আমাদেরকে আরেকটু ইনফরমেশন নিতে হবে। যেমন আমরা জন অসবর্নের অ্যাংরি ইয়ং ম্যান, এই জিনিসটা লুক ব্যাক ইন অ্যাঙ্গার আমরা প্রায় সবাই মাস্টার্সে পড়েছি। তাহলে সেই লুক ব্যাক ইন অ্যাঙ্গারটাকে আবার ধরতে হবে যে এ থাকবে কোন অপশানে। তখন আমাদেরকে চেক করতে হবে যে আমরা অপশান এ 1, 2, 3, 1, 3, 4 এই তিনটের মধ্যে আছে, সেখান থেকে আবার একটা করে ধাপ দিয়ে এগিয়ে যেতে হবে। এরপরে আসি টোন অ্যান্ড ভোকাবুলারি ম্যাচিং স্ট্র্যাটেজি। ক্রিটিক্যাল থিওরি এবং কনসেপ্টের জন্য এটা বেশি আসে। কীরকম? যেমন ধরা যাক যে কোনো একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটাকে আমরা চেষ্টা করব ভেঙে তার আসল অর্থ প্রকাশ করার জন্য। কোনো একটা শব্দ, টার্ম, তাকে আমরা ভেঙে চেষ্টা করব যে সেটার মধ্যে কি বলা আছে বা কি জানা যেতে পারে। তো এখানে একটা টার্ম দেওয়া আছে অ্যানাগনোরসিস। এই অ্যানাগনোরসিস নামটা শুনলে আমাদের ডাক্তারের যে ডায়াগনোসিস কথাটা আছে না, ডায়াগনোসিস করে না ডাক্তার, সেই ডায়াগনোসিস কথাটা এসছে। এখন ডায়াগনোসিস মানে কি, রোগের চিকিৎসা করা, রোগের সঠিকভাবে বিশ্লেষণ করা, যে রোগটা কি, তাহলে সেটা জানা। তার মানে অ্যানাগনোসিস মানে কোনো কিছু জিনিসের জানা হতে পারে। তো আমরা অপশানে দেখব ট্র্যাজিক ফ্ল অর এরর জাজমেন্ট, এটা জাজমেন্ট, তা এটা হওয়ার সম্ভাবনা নেই। সাডেন রিভার্সাল অফ ফরচুন অর চেঞ্জ ইন সার্কামস্ট্যান্সেস, না এটাও নয়। মোমেন্ট অফ রিকগনিশন, এই রিকগনিশন মানে জানা, এই অপশানটা হতে পারে। দ্য ইমোশনাল পার্জিং অর ক্লিনজিং ফেল্ড বাই অডিয়েন্স, এটাও হবে না। এই যে রিকগনিশন, নলেজ, এইরকম যদি শব্দ থাকতো তাহলে সেই শব্দটাকে আমরা রাইট করতাম। এবারে এখন প্রশ্ন হচ্ছে এটা যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর যদি আমরা না জেনে থাকি, সেক্ষেত্রে আমরা এই সব বুদ্ধি লাগিয়ে এই অপশনটাকে ঠিক করে আসবো, অপশনটা দাগ দিয়ে আসবো। সেটা ঠিক হবে ভুল হবে সেটা পরের কথা, কিন্তু এই অপশনটা আমরা দাগ দেব। এরপর আসি 7 নম্বর, ওভারল্যাপিং অপশন প্যাটার্ন। এটা কিরকম, যে আমরা দেখলাম যে এখানে একটা প্রশ্ন দিয়েছে যে কার্লাইল চার্চিল লেখাগুলো কি কি। তো কার্লাইল চার্চিলের লেখাগুলোর মধ্যে প্রথমে আমরা জানিই না যে উনি কি লিখেছেন, কিন্তু আমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা প্রায় শুনেছি, পড়েছি, প্রত্যেকেরই প্রায় মাস্টার্সে আছে।
তাহলে লুক ব্যাক ইন অ্যাঙ্গার চার্চিলের লেখা নয়, তাহলে এটা আমার বাদ যাবে। তার মানে আমি লক্ষ্য করে দেখব যেখানে ই অপশন যেখানে নেই সেইটাকে আমি সিলেক্ট করব। তাহলে এখানে ৩ নম্বর ই অপশন আছে এবং ৪ নম্বর ই অপশন আছে, এটা দুটো বাদ চলে গেল। বাকি রইল এবিসি আর এবিডি। এবার এই দুটো অপশনের মধ্যে আমরা যেটাতেই রাইট করব সেটাতেই 50% হওয়ার সম্ভাবনা আছে। 50% চান্স আছে যে আমার এই প্রশ্নের উত্তরটা আমি পারবো বা নাম্বার পাবো। তো এবার আমাকে একটু লক্ষ্য করে দেখতে হবে যে এখানে আমাদের দুটোতেই এবি এবি আছে। তার মানে এই দুটো অপশন রাইট। এবারে আসছে যে ব্লাস্টেড আর সিরিয়াস মানি এর মধ্যে কোনটা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটাই করি না কেন সেইটার উপরে নির্ভর করে অ্যান্সারটা 50% ঠিক হতে পারে। তো এখানে ব্লাস্টেড লেখা হচ্ছে যে আমাদের ব্লাস্টেড লিখেছেন আমাদের হচ্ছে যে সিরিয়াস মানি লিখেছেন যে তিনি হচ্ছে যে কার্লাইল চার্চিল। তার মানে এখানে অপশন 2টা ঠিক হবে। এবারে এখানে আমরা আমরা তো জানি না, তো সেখানে আমরা একও করে দিতে পারি, কিন্তু তাতেও ঠিক হওয়ার চান্সটা একটু হলে বেড়ে যায়, কারণ আমরা দুটো অপশন অটোমেটিক্যালি বাদ দিয়ে দিয়েছি। এবারে এই প্রশ্নটা হয়তো আমরা এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা কে লিখেছে তাও জানি না, বা হয়তো অন্য একটা অপশন দিল যে অপশনটা আমরা নাম জানি না। তখন কি হবে? তখন আমাদের লক্ষ্য করতে হবে যে এখানের মধ্যে পরীক্ষক কোন অপশনগুলোকে বেশি ব্যবহার করেছেন। একটা আমরা 4টা অপশনের মধ্যে দেখলাম যে এখানে এ দিয়েছে 2 বার, বি দিয়েছে 3 বার, সি দিয়েছে 3 বার, ডি দিয়েছে 2 বার আর ই দিয়েছে 2 বার। তাহলে এখানে বি আর সি এর অপশনটা বেশি ব্যবহার করেছে। তাহলে আমরা ভুল করে এই অপশনটা চুজ করে নিলেও নিতে পারি। এবারে এই প্রশ্নের ক্ষেত্রে এই উত্তরটা ভুল হলেও কোনো ক্ষেত্রে হয়তো এই প্রশ্নের উত্তরটা ঠিক হলেও ঠিক হয়ে যেতে পারে। এরপরে আসি অপশন লেন্থ অ্যান্ড স্পেসিফিসিটি রুল। কীরকম? যখন কোনো প্রশ্নের উত্তর বা কোনো টার্ম একটু ডিটেলে বর্ণনা করা হয় তখন সেই অপশনটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। যেমন মিখাইল ভক্তিনের হেটারোগ্লসিয়া, এই হেটারোগ্লসিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গুইস্টিক কন্ডিশন হোয়ার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হ্যাজ অনলি ওয়ান ফিক্সড মিনিং, আবার সেই ফিক্সড শব্দটা এসছে, তাহলে এটা বাদ দিলাম। তারপরে দ্য প্রেজেন্স অফ টু অর মোর এক্সপ্রেসড ভিউ পয়েন্টস, ভয়েসেস অর সোশ্যাল ল্যাঙ্গুয়েজেস উইথিন এ সিঙ্গেল লিটারেরি টেক্সট, পার্টিকুলারলি দ্য নোভেল, এটা একটু ডিটেল অ্যানালাইসিস করা আছে, তাহলে আমরা ধরে নিলাম এটাই অ্যান্সার। দ্য অ্যাবসলিউট ডমিনেন্স অফ দ্য অথার্স ভয়েস ওভার ক্যারেক্টার্স, এটাকেও আমরা ছোট ধরে নিলে বাদ দিলাম। আর স্টাডি অফ পোয়েটিক, এটাও ছোট বলে আমরা বাদ দিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু এই হেটারোগ্লোসিয়া টার্ম সম্পর্কে আমরা কিছুই জানি না, তো সেক্ষেত্রে এই জিনিসটা যখন ডিটেলে একটু বড় করে বলা হচ্ছে তখন সেই অপশানটাকে আমরা ধরে নিচ্ছি। এরপরে হেজিমনিক মেজর ভার্সেস মাইনর এলিমিনেশনস। এখন আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, পোস্ট কলোনিয়াল বা আফ্রিকান, এই সমস্ত সাহিত্য থেকে যদি কোনো কিছু লেখা আসে তখন টেক্সটের ভৌগোলিক অবস্থান সম্পর্কে অস্পষ্টতা থাকে, তবে প্রধান সাহিত্যিক আন্দোলন বা দেশের সাথে অপশন মেলানো হয়। আমরা কি করি যে আগে কোথা থেকে মানুষজনরা আসছেন, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের দেশ, সাধারণত প্রত্যেকটি অথারই তার নিজেদের দেশ সম্পর্কে, দেশকে রিপ্রেজেন্ট করা, দেশকে দুনিয়ার সামনে মেলে ধরা, এই জিনিসটা করতে চাইবে। তো এখানে আমরা যে ইউগিকিউ ওয়া থিওঙ্গো এর মেজর নোভেলস লাইক গ্রেনস অফ হুইটস অ্যান্ড পেটালস অফ ব্লাড এখন কোন সেন্ট্রাল ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে। তাহলে প্রথম কথা, তিনি ছিলেন কেনিয়ার লোক, তাহলে অপশনটা কেনিয়া হওয়াটাই সম্ভাব্য বেশি, তাহলে আমরা এখানে কেনিয়ার কথাটাই লিখব। এরপরে আসি যে যদি আমরা দেখি যে 4টা অপশনের মধ্যে 2টো অপশন একে অপরের সম্পূর্ণ বিপরীত, তাহলে সেক্ষেত্রে ওই দুটো অপশন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। বাকি দুটোকে প্রথমেই এলিমিনেট করে দেওয়া যাক।
তাহলে এখানে প্রশ্ন, ইন রিডার রেসপন্স ক্রিটিসিজম হোয়াট ইজ দ্য রোল অফ দ্য টেক্সট ডিউরিং দ্য রিডিং প্রসেস? কোনটা হলো রিডার রেসপন্স ক্রিটিসিজমে সবচেয়ে রিডিং প্রসেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা টেক্সটটা? তাহলে এখানে দেখো দুটো কথা, দ্য টেক্সট হ্যাজ ফিক্সড ইনহেরেন্ট মিনিং ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রিডার, টেক্সট মিনিং ইজ ডাইনামিক, একদিকে ফিক্সড বলছে একদিকে ডাইনামিক বলছে, অ্যান্ড ক্রিয়েটেড থ্রু দ্য ইন্টারাকশনস বিটুইন টেক্সট অ্যান্ড রিডার্স। তাহলে এই দুটো অপশন, বাকি দুটো আমি বাদই দিলাম, এন্টারলি ইরেলিভেন্ট আর অনলি মিন্ট ফর রিফ্লেক্ট। তাহলে এই দুটো কথা তো আমি টোটাল বাদই দিলাম, এবং এখানে এই দুটোর মধ্যে আমরা একটা সিলেক্ট করব। প্রথম কথা, ধরুন এইটা একটু ডিটেল বর্ণনা করা আছে, তাহলে আমরা 2 নম্বর সিলেক্ট করতে পারি, অথবা এইটা যে ফিক্সড শব্দটা দেওয়া আছে, এই ফিক্সড শব্দের জন্য এটাকে আমরা বাদ দিতে পারি, দিয়ে এই প্রশ্নের উত্তরটা আমরা সিলেক্ট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন যে আমি র্যান্ডম কিছু প্রশ্ন সিলেক্ট করে নিয়েছি যাতে করে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করতে চাইছি সেই পদ্ধতিগুলো যাতে করে এই প্রশ্নে ফিট করে, কিন্তু তা নয়, এগুলো প্রত্যেকটাই ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। এরপরে আসি পার্সিয়াল এলিমিনেশনস। এখন 50-50 লজিক স্ট্র্যাটেজি। এবারে কীরকম যে আগে প্রথমে আমরা সেই প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বা সাধারণ ধারণা নিয়ে এমন দুটি অপশন বাদ দেব যে সেগুলো কোনো মতেই সম্ভব নয়। তো এবার যে দুটো অপশন থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে নির্দিষ্টটাকে বা মোস্ট রেলিভেন্ট অপশনটাকে আমাদের নির্বাচন করতে হবে। এখন হুইচ অফ দ্য প্লেস ইজ এন এক্সাম্পল অফ অ্যাবসার্ড ড্রামা বা থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামা? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাবসার্ড ড্রামা সম্পর্কে যেটা জানতাম সেটা হচ্ছে যে আমাদের কি, যে অ্যাবসার্ড ড্রামা হচ্ছে যে ওয়েটিং ফর গোডট। এখন এখানে ওয়েটিং ফর গোডট নেই। এবার আমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার আমরা জেনেছি যে অ্যাংরি ইয়ং ম্যান রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা আমার বাদ দিলাম। এবার রাইডার্স টু দ্য সিটা আমরা জানি অ্যারান আইল্যান্ডের, এগুলোও গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এবার বাকি রইল বার্থডে পার্টি আর জাস্টিস। এখন জাস্টিসটা হচ্ছে বিচার ব্যবস্থা সম্পর্কে নয়, কিন্তু বিচার ব্যবস্থা সম্পর্কেই। এইটা তাহলে বাদ দিলে বাকি রইল দ্য বার্থডে পার্টি। তাহলে বার্থডে পার্টি হলো তার সঠিক উত্তর। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। তবে সবার প্রথম আমরা একটা কথাই বলতে চাই যে পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, নাহলে এই সমস্ত কোনো পদ্ধতি কাজে লাগবে না। হ্যাঁ, এই পদ্ধতিগুলো কিছুটা নাম্বার 10 থেকে 12 20 নাম্বার বাড়িয়ে দিতে পারে। তার জন্যেই এই রকম পদ্ধতিগুলো সায়েন্টিফিক ওয়েতে খুঁজে আনা হয়েছে। ধন্যবাদ।